উঠে পড়লেন কেন দীপ? ঘুমান। আপনি ঘুমোলে আমি পড়তে বসবো। দীপ শুনল না সেসব। অনড় হয়ে বসে রইল। অর্পণা একটু উঠে দীপের হাত টেনে শোয়াতে চাইল। দীপ তখনও অনড়। অর্পণা অনেক ধৈর্যের সাথে ঠোঁট কামড়ে নিজের মনের দগ্ধতা লুকিয়ে দীপের পাশাপাশি গিয়ে বসল। অল্প করে দীপের কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমায় একটু বুঝবেন না আপনি? মনটা ভালো নেই, শুয়ে পড়ুন না দীপ। দীপ তখনও শক্ত হয়ে বসে রইল। অর্পণা ওর কাঁধ থেকে মাথা তুলে বলল। কথা শুনছেন না যে? কি হয়েছে, কিছু লাগবে? দীপ অর্পণার কোলে মাথা রেখে ওর হাত টেনে মাথায় রেখে বলল, কথা বলো। এখন কথা শোনার সময়? আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমান আপনি। অর্পণার কথা শুনে দীপ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে উঠতে চাইলে অর্পণা ওকে আটকে দিয়ে চুলের ভাঁজে হাত চালাতে চালাতে বলল, বলছি বলছি, সবসময় খালি জেদ করে। জেদি লোক একটা। আজকে আপনাকে একটা দুঃখী রাজা আর তার রাজকন্যার গল্প বলবো। আই নো একটু পর আপনি এসব ভুলে যাবেন, তাই আপনাকে বলাই যায়। সুন্দর একটা রাজ্যে সুন্দর একজন কিং ছিল। তার নাম আরশাদ জামান। আর তার কুইন ছিল সুস্মিতা কায়সার। সুস্মিতা কায়সার ছিলেন খুব ধনী পরিবারের মেয়ে। আর আরশাদ জামান ছিলেন একজন সরকারি কর্মকর্তার ছেলে। দুজনের অবস্থানে ছিল আকাশ পাতাল ব্যবধান, তবে ভালোবাসার অঙ্কে দুজনই ছিলেন সমান দোষী। তারা একে অপরকে এতটা ভালোবাসতো যে এই ভালোবাসার ডেফিনেশন আল্লাহ ব্যতীত আর অন্য কারো কাছেই ছিল না। তাদের সম্পর্কের সূচনা হয় ভার্সিটি থেকে। আরশাদ ছিল সিনিয়র আর সুস্মিতা ছিল জুনিয়র। দুজনের মাঝে 4 বছরের তফাৎ ছিল। এক প্রকার বংশমর্যাদা লুকিয়ে রেখেই প্রণয়ে লিপ্ত হয়েছিল সুস্মিতা কায়সার। বিষয়টা জানতে জানতে তারা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলে, যার ফলে আরশাদ সুস্মিতার সুস্মিতাকে আর দূরে সরাতে পারেনি। সময় কাটে এভাবেই, দুজন দুজনের মতো পড়ালেখা করতে থাকে। ভার্সিটি শেষ হলে পড়ালেখার খাতিরে দুজনের মাঝে অবস্থানের দূরত্ব হলেও মনের সাথে মনের কোনো দূরত্ব ছিল না। সময় গড়ার সময়, সময়ের স্রোতে সুস্মিতা কায়সারের পরিবার শিক্ষিত হওয়ায় এতদিন বিয়ের কথা না বলেও মেয়ের যখন 24 পেরিয়ে যাচ্ছিল, তখন এই বিয়ের জন্য চাপ দেন তারা। ততদিনে আরশাদ জামানেরও চাকরি হয়ে গিয়েছিল। সুস্মিতা কায়সারকে বিয়ের জন্য প্রেসার দেয়া হলে আরশাদ জামান তার বাবা মা তাদেরকে নিয়ে সুস্মিতাদের বাড়িতে হাজির হয়। অত্যন্ত ভদ্রতার সহিত সেদিন আরশাদ জামানের বাবা বিয়ের প্রস্তাব রেখেছিলেন। তবে কায়সার বাড়ির কেউ সেই বিয়েতে রাজি হননি। তাদের এত যত্নে রাখা মেয়েকে তাদের থেকেও নিম্নবিত্ত ফ্যামিলিতে বিয়ে দেবেন না তারা। এসব নিয়ে সুস্মিতা কায়সার কান্নাকাটি করলে ওনাকে জোর করে অন্যত্র বিয়ে দিতে চান। আরশাদ জামান আর সুস্মিতা একে অপরকে এতটাই ভালোবাসতো যে কোনো কিছু না ভেবে বিয়ের 2 দিন আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। তারপর ওদের সুন্দর একটা সংসার হয়। বছর পেরোতেই একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। আরশাদ জামান শখ করে মেয়ের নাম রাখেন অর্পণা। আরশাদ জামান চাইতেন ওনার প্রিন্সেস যেন বড় হয়ে সবার কল্যাণে আসে, মন খুলে পরোপকার করে। লোকে বলে মানুষ নাকি তার নামের মতোই গুণ পায়, তাই আরশাদ জামান সেই সূত্র ধরে মেয়ের নাম রাখেন অর্পণা। তারপর ধীরে ধীরে সময় কাটে, অর্পণা বড় হয়, পাপার হাত ধরে হাঁটতে শেখে, ধীরে ধীরে দৌড়াতে শেখে। দৌড়াতে দৌড়াতে একটা সময় অর্পণা অনেকটাই বড় হয়ে যায়। তার বয়স তখন 5 বছর আর 4 মাস। অর্পণা এখন পুরোপুরি গুছিয়ে কথা বলতে পারে, অন্যান্য বাচ্চাদের মতো তোতলায় না। তার রোজকার রুটিন হচ্ছে পাপার তৈরি করা রুলস ফলো করা। আরশাদ জামান চান ওনার মেয়ে খুব স্ট্রং হবে, উদারতার সাথে সাথে প্রতিবাদী হয়ে উঠবে। অর্পণাও পাপার সব কথা শুনতো। পাপার এক একটা কথা তার কাছে নীতি বাক্যের মতো কাজ করত। সে পাপাকে আইডল মনে করত। পাপাকে এমন ভাবে ফলো করতো যে সে সর্বদা পাপার মতো সেম সেম ড্রেস পরতো। পাপার সাথে রোজ ভোরবেলা জিম করতো, জগিং এ যেত, আবার জগিং থেকে ফিরে এসে মাম্মার হাতে বানানো নাস্তা খেত। এভাবেই সময় পেরোচ্ছিল। অর্পণা বাবার মতো সাহসী হতে গিয়ে এক প্রকার ছেলেদের মতোই চলাফেরা করতো। নর্মালি মেয়েরা যেসব ড্রেস পরে সেসবের ধারে কাছ দিয়েও যেত না মেয়েটা। সে পাপার মতো পোশাক পরতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হকি, এসব ছিল তার প্রিয় খেলা। সেসব নিয়ে আরশাদ জামান কিংবা সুস্মিতার কোনো আপত্তি ছিল না। তারা বরাবরই নিজেদের মেয়ের উপর হ্যাপি ছিলেন। এভাবেই চলতে থাকে অর্পণাদের ছোট্ট সংসার। হঠাৎ একদিন কি থেকে যেন কি হয়ে গেল। অর্পণার তখন 7 বছর বয়স।
অর্পণা ইদানিং মাঝে মধ্যে খেয়াল করে পাপার মামার মাঝে কি নিয়ে যেন ঝগড়া হয়। ঝগড়া করার সময় পাপা কিছু না বলেও মাম্মা বরাবরই চেঁচামেচি করতো, কান্নাকাটি করতো, চিৎকার করে বলতো, আমার মুক্তি চাই আরশাদ। এই অপূর্ণতার সংসার আমি চাই না। আমাকে ডিভোর্স দাও। আরশাদ জামান বিপরীতে শুধু সুস্মিতার হাত ধরতেন, কখনো গাল আঁকড়ে ধরতেন, আবার কখনো কপালে কপাল ঠেকিয়ে বলতেন, কোথায় অপূর্ণতা সুচি? আমরা তো খুব ভালো আছি, আমি, তুমি, আমাদের সাথে আব্বু আম্মু। এমন একটা সুন্দর সংসারে তুমি পরিপূর্ণ হতে পারছো না কেন সুশি? এরকম করো না, তোমার আমার বিচ্ছেদ আমাকে বড্ড পোড়াবে। আমাদের মেয়েটার কথা অন্তত ভাবো। এরকম হাজারটা বুঝ দিতেন, তবুও মানতে চাইতেন না সুস্মিতা কায়সার। অর্পণা তখন বেশ বুঝদার, ভালো মন্দ সব বুঝতে পারে। পাপার কাছে রেগুলার ইংলিশ চর্চার ফলে ডিভোর্স শব্দের অর্থটাও বুঝত অর্পণা। মাম্মা পাপার ঝগড়া দেখে অর্পণা শুধু কাঁদত। ওকে কাঁদতে দেখলে মাঝে মধ্যে থেমে যেতেন সুস্মিতা কায়সার, কিন্তু ও ঘুমিয়ে গেলেই আবার ঝগড়া শুরু করে দিতেন। একদিন ভোররাতে চেঁচামেচির শব্দ শুনে অর্পণার ঘুম ভেঙে যায়। ছোট্ট অর্পণা তখন চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে বসে সামনে তাকাতেই দেখল আরশাদ জামান সুস্মিতা কায়সারকে পিছন থেকে জড়িয়ে ধরে বারবার বলছিলেন, ভালোবাসি সুচি, খুব ভালোবাসি। আমার ভালোবাসাকে এভাবে পা দিয়ে পিষে চলে যেও না। আজ চলে গিয়ে হয়তো তুমি সর্বসুখ পাবে, কিন্তু তোমার সুখের বিনিময়ে আমি আর আমার মেয়েটা দুঃখের সাগরে ভেসে যাব। আমাদের এভাবে একা রেখে চলে যেও না। আরশাদ জামানের এত আকুতি মিনতিতেও সেদিন গলেননি সুস্মিতা কায়সার। মাম্মার হাতে ব্যাগ দেখে অর্পণা বুঝল তার মাম্মা তাদেরকে রেখে কোথাও একটা চলে যাচ্ছে। অর্পণা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে মাম্মাকে জড়িয়ে ধরল, ফোপাতে ফোপাতে বলল, মাম্মা, তুমি আমাকে পাপাকে রেখে কোথায় যাও? আমায় নিবে না? পাপাকেও নিবে না? আমি যাবো, আমায় নিয়ে যাও। অর্পণার কথায় সেদিন হাঁটু মুড়ে বসেছিলেন সুস্মিতা কায়সার। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আমার অর্পি, তুমি পাপার কাছে লক্ষ্মী হয়ে থাকবে কেমন? খেলতে গিয়ে একদম মারামারি করবে না। রোজ স্কুলে যাবে। মাম্মা তোমায় মাঝে মধ্যে স্কুলে দেখতে আসবে। অর্পণার ডাগর ডাগর চোখে তখন উপচে পড়া পানি। সে মাম্মার কথার মানে বুঝতে পেরে আবারও ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তোমার সাথে যাবো মাম্মা। তোমাকে ছাড়া অর্পি থাকবে না। অর্পি মাম্মাকে ছাড়া কষ্ট পাবে তো। পাপাও কষ্ট পাবে। পাপা কাঁদছে মাম্মা। তুমি পাপাকে কাঁদতে মানা করো, পাপাকে আদর করে দাও। পাপা তোমায় বকেছে? কেন যাচ্ছ মাম্মা? আমি পাপাকে বকে দিই? তুমি যেও না মাম্মা, অর্পি কষ্ট হচ্ছে খুব। সুস্মিতা কায়সারের মন যেন সেদিন পাথর বনে গিয়েছিল। স্বামী সন্তানকে ফেলে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। অর্পণা তখন গলা ফাটিয়ে কেঁদেছিল, মেঝেতে গড়াগড়ি দিয়ে মাম্মা মাম্মা বলে ডেকেছিল। মায়া হয়নি ওনার। মেয়ের অবস্থা দেখে সেদিন আরশাদ জামান মেয়েকে বুকের মাঝে চেপে ধরে শব্দ করে কেঁদেছিলেন। এরপর থেকে 6টা মাস অর্পণার খুব কষ্ট হয়েছে। পাপ্পা ঠিকঠাক কাজে যেত না, সারাক্ষণ বাহিরে বাহিরে থাকতো। রাতে নেশাদ্রব্য পান করে বাড়ি ফিরত। পাপ্পাকে বাড়ি ফিরতে দেখে অর্পণা যখন ছুটে গিয়ে পাপ্পার কোলে চড়ত, তখন বাজে গন্ধে বমি করে দিত। একদিন বমি করতে করতে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল অর্পণার, যার ফলে ওকে হসপিটালাইজড করতে হয়। অসুস্থতার মাঝে অর্পণা শুধু মাকে খুঁজেছিল। আরশাদ জামান না পেরে সুস্মিতা কায়সারকে কল দিয়ে পায়ে পর্যন্ত ধরেছিলেন, যেন একটা বার এসে মেয়েকে দেখে যায়। কিন্তু আসেনি সেই পাষাণ মানবী। সেদিন নাকি তার বিয়ে ছিল। নতুন জীবনের সূচনায় মেতে থাকা সুস্মিতা ছোট্ট অর্পণার জন্য একটা ঘন্টা সময় ব্যয় করতে পারেননি। মেয়ের করুণ অবস্থা দেখে আরশাদ জামান নিজেকে ঠিক করার চেষ্টা করেন। এরপর থেকে শুরু হয় বাবা মেয়ের একে অপরকে ঘিরে বেঁচে থাকার লড়াই।
অর্পণা অনেকগুলো বছর মাম্মার সাথে রাগ করে থাকলেও একটা সময় সব রাগ মিলিয়ে গেল। অর্পণা তখন ক্লাস 10-এ পড়ে। স্কুল থেকে বেরোতেই গেটে মাম্মাকে দেখতে পেল। না চাইতেও দৌড়ে গিয়েছিল অর্পণা। সব ভুলে মাকে জড়িয়ে ধরেছিল। সেদিন অর্পণাকে নিয়ে নিজেদের বাড়িতে গিয়েছিলেন সুস্মিতা কাইসার। মাম্মা পাপার পালিয়ে বিয়েটা মেনে না নেওয়ায় অর্পণা কখনোই নানির বাড়িতে যায়নি। এবার যখন গেল তখন সবার চোখের কাঁটা স্বরূপ রয়ে গেল। অর্পণাকে কেউ দেখতে পারত না, শুধু নানা যান আর মাম্মা বাদে। সেখানে থাকাকালীন এক সুদর্শন যুবকের মাঝে আটকে যায় অর্পণা। সেটা ছিল কিশোরী বয়সের আবেগ। সেই আবেগে ভেসে অর্পণা কত পাগলামি করত। এরপর থেকে প্রায়শই কাইসার বাড়িতে যেত অর্পণা। সবার কটাক্ষ সহ্য করে লুকিয়ে লুকিয়ে দেখত সেই বিদেশিদের মতো দেখতে পুরুষটিকে। ছেলেটি অর্পণার বড় মামুর ছেলে। নাম তার আদ্রিয়ান কাইসার ইব্রাক। মা বিদেশিনী হওয়ায় তার নামটা একটু অদ্ভুত, তবে এই নামখানাও ভালো লাগতো কিশোরীর। আদ্রিয়ানরা সবসময় বাংলাদেশে থাকতো না। সে তার বাবা মা আর ভাই আমেরিকায় থাকতো। যখন যখন আদ্রিয়ান বাংলাদেশে আসতো তখন অর্পণা ছ্যাঁচড়ার মতো কাইসার বাড়িতে যেত। নানা জানার মাম্মার সাথে সাথে আদ্রিয়ানও তার সাথে ভালো ব্যবহার করত। এই জিনিসটাকে প্লাস পয়েন্ট ধরে একদিন কিশোরী ঠিক করে সে আদ্রিয়ানকে এই জিনিসটাকে প্লাস পয়েন্ট ধরে একদিন কিশোরী ঠিক করে সে আদ্রিয়ানকে ফোনের রিংটোনে কথা থেমে গেল অর্পণার। দ্বীপের দিকে তাকিয়ে দেখল সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অর্পণা মুচকি হেসে আবারও সকালের মতো দ্বীপের কপালে ঠোঁট ছোঁয়ালো। পরপর মোবাইলটা সামনে আনতেই স্ক্রিনে ভেসা নম্বরটা দেখে তাচ্ছিল্য হাসল। কল ওঠাতেই ওপাশ থেকে ধেয়ে এলো একজন মহিলার বাংলায় অপরিপক্ক কর্কশ ধ্বনি। আমার ছেলেকে মুক্তি দেবে কবে? তোমার মতো ছন্নছাড়া অভদ্র মেয়েকে আমি কোনো কালেই ছেলের বউ হিসেবে মানব না। তোমাদেরকে বুঝতে হবে, জামানরা কায়সারদের সাথে যায় না। কায়সাররা যেই পথে হাঁটে জামানরা সেই পথের কাঁটা হয়েও যোগ্যতা রাখে না। অনেক হলো তো, এবার আমার ছেলেকে আমার কাছে ফেরত দাও। অর্পণা দাঁতে দাঁত চাপল। বিক্ষিপ্ত মনটা আরও বিক্ষিপ্ত করার জন্য কয়েকটা উটকো ঝামেলায় যথেষ্ট। সে ফোনটা কেটে টেক্সট পাঠালো। আপনার ছেলেকে আমি 4 বছর আগেই মুক্তি দিয়েছিলাম। 8 দিন আগে একেবারে দিয়ে দিয়েছি। আমি এখন ম্যারিড, স্বামীকে নিয়ে সুখে আছি। নিজের ছেলেকে দয়া করে সামলে নিন, আর আপনার পছন্দ করা সেই রমণীর সাথে বিয়ে দিন। নেক্সট টাইম না জানালেই হ্যাপি হব। পারলে আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলবেন। আপনাদের নাম্বার ব্লক করতে করতে ক্লান্ত আমি। খ্রিস্ট ধর্মের অতীব সম্মানিত বংশের মেয়ে রুম জাহিন ইরাদ। তাকে পারিবারিকভাবে জাহিন নামে ডাকলেও সবার কাছে সে ইরা নামেই পরিচিত। ইরার পারিবারিক মর্যাদা অত্যন্ত প্রখর। ইরার পর দাদা ছিলেন যীশু খ্রিস্টের পরম ভক্ত। অন্যান্য খ্রিস্টানদের থেকে ইরাদের পরিবার একটু বেশি ধর্মকে মান্য করে চলে। সেই সাথে ন্যায়নীতির দিক দিয়েও ইরাদের পরিবার সিলেট শহরে বেশ নামকরা। ইরা ভার্সিটি পড়ার খাতিরে ঢাকা থাকলেও বাবা মায়ের দেওয়া শিক্ষার বাহিরে আজও পর্যন্ত কখনো পা বাড়ায়নি। তবে আজ বোধ হয় সেই শিক্ষার বাহিরে পা বাড়াতে বাধ্য হলো ইরা। রমনা শহরের শেষ প্রান্তে একটা নামকরা বার আছে। বারটির নাম রেড মুন টিজি। সেই বারের সামনে দাঁড়িয়ে আছে ইরা। ভিতরে যেতে তার খুব অস্বস্তি ফিল হচ্ছে, তবুও তাকে যেতেই হবে। না গেলে হয়তো ওই লোকটা ওসব খেতে খেতে মরেই যাবে। ইরা একটা দীর্ঘশ্বাস ফেলে কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। অ্যালকোহলের তীব্র ঘ্রাণে মাথা ঘুরে উঠল ইরার। চারিদিকে ছেলে মেয়েরা নাচানাচি করছে আর নেশাদ্রব্য পান করছে। ইরা সবাইকে এড়িয়ে বারের প্রথম দিকে গিয়ে পৌঁছালো। এদিক ওদিক নজর বোলাতেই এক কোনায় বিধ্বস্ত আদ্রিয়ানকে দেখল। তার সামনে দুটো খালি ওয়াইনের বোতল, আরও একটা রানিং চলছে। ইরা আদ্রিয়ানের দিকে এগিয়ে গেল। অন্যদিকে যুবক ছেলে মেয়েদের ছড়াছড়ি থাকলেও এদিকটাই তেমন কেউ নেই। ইরা আদ্রিয়ানের সামনে গিয়ে
ওর হাত থেকে ওয়াইনের গ্লাসটা কেড়ে নিল। হুট করে এমন হওয়ায় আদ্রিয়ান চকিতে সামনে তাকালো। আবছা আবছা দৃষ্টিতে সামনে কোনো মেয়েকে দেখতে পেয়ে ধমকে বলল, Hey, how dare you bloody bitch? Give my wine. ইরা সেসবে পাত্তা দিল না। ওয়াইনের গ্লাসটা টেবিলে রেখে আদ্রিয়ানের হাত টেনে ধরল। কোনো মেয়ে তার হাত ধরেছে বিষয়টা মাথায় আসতেই হাত ছাড়াতে চাইল আদি, বাট ওর নেশাটা একটু বেশিই চড়ে গিয়েছে, যার ফলে বারবার ঢলে পড়ে যেতে নিচ্ছে। কিন্তু নিজের শক্তপোক্ত সংযমের জন্য কোনো মেয়ের কাঁধে ঢলে পড়ার মতো ভুল সে করতে চাচ্ছে না। আদ্রিয়ান নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে বলল, Who are you? Leave my hand, please. I love Arpan. Only want to touch her. Don't anyone else. Waiter? Waiter! আদ্রিয়ানের ডাক শুনে একজন ওয়েটার এগিয়ে এসে কিছু বলতে নিলে ইরা রাগান্বিত কণ্ঠে বলল, He is my husband. Please leave. ওয়েটারটি সরে গেল। ইরা আদ্রিয়ানের এক হাত নিজের কাঁধে রেখে অন্য হাতে আদ্রিয়ানের কোমর জড়িয়ে ধরল। ইরার খুব অস্বস্তি হচ্ছে। ওয়েটারকে যতই বলুক আদ্রিয়ান তার হাজবেন্ড, সত্যি বলতে আদ্রিয়ান তো তার কেউ হয় না, হওয়ার কথাও না। যেখানে দুজনার ধর্ম আলাদা, তার উপর আদির মন প্রাণ জুড়ে অর্পণার বসবাস, সেখানে এসব অলীক চিন্তাভাবনা করা বোকামি। রোড সাইডের উঁচু জায়গায় বসে আছে ইরা, আর তার কাঁধে মাথা রেখে অগণিতবার সরি জানেন শব্দটা আউড়ে যাচ্ছে আদ্রিয়ান। ইরা হাত ঘড়িতে সময় দেখল রাত 1:22। এই সময় সে কোনো দিন হোস্টেলের বাহিরে থাকেনি, অথচ আজ রাস্তার ধারে বসে আছে, তাও একটা ছেলের সাথে। আদ্রিয়ানের মুখে বারবার সরি শব্দটা শুনে ইরার কৌতূহল হলো। সে কণ্ঠটা একটু নিচু করে বলল, অর্পণা তো আপনাকে ঠকিয়েছে, তাহলে আপনি কেন বারবার ওকে সরি বলছেন? সরি বলার হলেও ও আপনাকে বলবে, আপনি নয়। নেশায় বোধ আদ্রিয়ান মলিন হেসে বলল, আমি কষ্ট দিয়েছি তো, ওর ভালোবাসার মূল্য দেয়নি। সময় থাকতে ওকে বুঝতে চাইনি, তাই সেও আমায় বুঝেনি। আদ্রিয়ানের কথাই অবাক হলো ইরা। অর্পণা আদ্রিয়ানকে ভালোবাসতো? কই, তারা তো 3 বছর ধরে অর্পণার সাথে আছে, কখনো তো এমন কোনো কিছু আজ করতে পারেনি। ইরা দ্বিধান্বিত কণ্ঠে শোধালো, অর্পণ আপনাকে ভালোবাসতো? সিরিয়াসলি? আদ্রিয়ানের সেই ভালো ব্যবহারকে প্লাস পয়েন্ট মনে করে অর্পণা ঠিক করলো আদ্রিয়ানকে তার ভালোবাসার কথা জানাবে। কিন্তু বেচারি বুঝতেই পারছিল না কিভাবে কি করতে হয়। নানির বাড়িতে এত এত কাজিন থাকা সত্ত্বেও কেউ তার সাথে ভালো করে কথা বলে না। কারোর কাছে যে এই বিষয়ে সাহায্য চাইবে তারও কোনো ওয়ে নেই। অগত্যা কোনো উপায় না পেয়ে কায়সার বাড়ির ছাদের এক প্রান্তে 5টা মোমবাতি জ্বালিয়ে আর কয়েকটা বেলুন এবড়ো থেবড়োভাবে রেখে সাজানোর চেষ্টা করল। সাথে নিজেকেও সাজানোর চেষ্টা করেছে। এর আগে অর্পণা কখনো সাজেনি। মেয়েদের ড্রেস কিংবা ফ্যাশন নিয়ে তেমন কোনো ধারণাও ছিল না, তাই টি শার্ট আর ট্রাউজার পরেই রেডি হয়ে নিল। সাথে ঠোঁটে গাঢ় লিপস্টিক, কানে একটা বড় আকারের দুল, হাতে চুড়ি পরল। অথচ মেয়েটা জানেই না যে টি শার্ট ট্রাউজারের সাথে এসব চুড়ি, বড় কানের দুল স্যুট করে না। জানবে কি করে? সে তো কখনোই এসব পড়েনি, আবার কাউকে পড়তেও দেখেনি। ছোটবেলায় মাহিনা বাবার কাছে মানুষ হয়েছে। মাম্মা কাছে থাকলে হয়তো অর্পণা এমন হতো না। সেও মেয়েদের মতো সাজত, নিজেকে সাজাতে পারত, মেলি আচার আচরণ জানত। কিন্তু সবার ভাগ্য তো ভালো হয় না। অর্পণার তো মা নামক মানুষটা থেকেও নেই। অগত্যা সে নিজেকে ওরকম অগোছালোভাবেই সাজিয়ে আদ্রিয়ানের জন্য ছাদে অপেক্ষা করতে লাগলো। তখন সময়টা রাত 12টার কাছাকাছি। অর্পণা আদ্রিয়ানকে টেক্সট পাঠায় যেন ইমিডিয়েটলি ছাদে আসে, কিন্তু আদ্রিয়ান এসেছিল তারও মিনিট 30 পরে। আদ্রিয়ান ছাদে এসে অর্পণাকে খুঁজতে লাগলো, কারণ কায়সার বাড়িটা বিশাল আকারের, যার ফলে তার ছাদটাও বড় আধুনিক ডিজাইনের ফলে এক পাশ থেকে অন্য পাশ দেখার সিস্টেম নেই।
অর্পণা যেহেতু ছাদের উত্তর পাশের এক কোণায় অপেক্ষা করছিল, সেহেতু ওকে খুঁজে বের করতে আদ্রিয়ানের একটু সময় লেগেছিল। কিন্তু যখন অর্পণাকে এরূপ জায়গায় এরূপ সাজে দেখল, সহসাই ভ্রু কুঁচকে নিল আদ্রিয়ান। আদ্রিয়ানের অবাকতাকে আরও গভীর করে দিতে অর্পণা সহসা মাটিতে হাঁটু গেড়ে বসে আবেগের সহিত বলল, আমি আপনাকে ভালোবাসি আদি ভাই। আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার মন আমায় সিগন্যাল দিয়েছিল, ইউ ফল ইন লাভ। আমিও আমার মনের কথা শুনেছি, আই লাভ ইউ আদি ভাই। আদ্রিয়ান অনেকটা সময় ভ্রু কুঁচকে অর্পণাকে দেখেছিল। পা থেকে মাথা পর্যন্ত দেখে এক পর্যায়ে শব্দ করে হেসে দিল। আদ্রিয়ানের এরূপ হাসির মানে বুঝতে পারল না অর্পণা, তবে তার মুখে সে লাজুক হাসিটা মিলিয়ে গেল। অর্পণা বোকা বোকা চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অর্পণার পাশাপাশি বসে কপালে হালকা করে ঠোকা মেরে আবারও হাসিতে ফেটে পড়ে বলল, এসব কি পড়েছো তুমি? এভাবে কেউ সাজে? সাজগোজার মিনিং জানো না? জানো না যখন সাজতে গেলে কেন? আর কি যেন বলেছিলে আমাকে ভালোবাসো? ওটা কী ছিল অর্পণা? আমি তোমাকে কখনোই ওসব নজরে দেখিনি, আর দেখা সম্ভবও না। অর্পণার মুখটা সহসা মলিন হয়ে গেল। আদি ভাই তাহলে তাকে পছন্দ করে না? অর্পণার ভাবনা কাটিয়ে নরম স্বরে বলল, আগে দেখেননি তো কি হয়েছে, এখন থেকে দেখবেন। আমি আপনাকে সত্যিই ভালোবাসি আদি ভাই। যখন আপনাদের বাড়িতে প্রথম এসেছিলাম সেদিন থেকেই ভালোবাসি, অনেক অনেক বছর ধরে ভালোবাসি। অর্পণার কথা শুনে দ্রুত গতিতে উঠে দাঁড়ালো আদ্রিয়ান। অন্যদিকে মুখ করে বলল, নো, তোমাকে নিয়ে ওসব ভাবতে যাব কেন? তুমি ফুফাতো বোন হিসেবে ঠিক আছো, কিন্তু বউ হিসেবে তোমার মতো মেয়েদের আমার পছন্দ না অর্পণা। অর্পণা উঠে দাঁড়িয়ে আদ্রিয়ানের মুখোমুখি হয়ে প্রশ্ন করল। তাহলে কেমন মেয়ে পছন্দ আপনার? আদ্রিয়ান ছাদের রেলিংয়ের দিকে হেঁটে গিয়ে রেলিং ধরে বলল, অবশ্যই সুশীল, নম্রভদ্র, যে খুব সুন্দর হবে, যার মুখ জুড়ে মায়া থাকবে, কণ্ঠে থাকবে স্নিগ্ধতা, সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট তার কোমর সমান লম্বা চুল থাকতে হবে। সে অবশ্যই মেয়েদের মতো শাড়ি কিংবা সালোয়ার স্যুট পরবে, যাকে দেখলেই অন্তর থেকে বউ বউ একটা ফিল আসবে। এমন একটা মেয়েকে বিয়ে করব আমি। কিশোরী অর্পণা দ্রুত এগিয়ে গেল আদ্রিয়ানের নিকট। সেও রেলিং ধরে উৎসাহী কণ্ঠে বলল, আদি ভাই, আপনি তো জানেনই না, আমার চুল খুব বড় হয়ে যায়, একদম হাঁটু ছাড়িয়ে যায়, যেটা আমি সামলাতে পারি না বলে পাপা ছোট করে কেটে দেয়। আমি এরপর থেকে আর চুল কাটবো না। শাড়ি কিভাবে পরতে হয় আমি তো জানি না, আবার সালোয়ার স্যুটও কখনো পরিনি। আপনি আমাকে বিয়ের পর শিখিয়ে দেবেন, আমি আপনার সব কথা শুনবো, প্রমিস। অর্পণার উৎসাহিত কণ্ঠের বিপরীতে শোনা গেল আদ্রিয়ানের তিক্ত কিছু কথা। সেটা তোমার ইচ্ছা, তুমি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারো, কারণ তোমার আচার আচরণ অত্যন্ত অভদ্র, অসভ্য আর বেপরোয়া। তোমার মাঝে আমি কোনো শিষ্টাচার দেখি না অর্পণা। ফুফাতো বোন হিসেবে এইটুকু অ্যাপ্রিসিয়েট করতে পারি, কিন্তু ভালোবাসা অন্য বিষয়, তোমার সাথে আমার যায় না। অর্পণা বেশ ভালো করে বুঝতে পারছে আদ্রিয়ান তাকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে, কিন্তু সে সেসব গায়ে মাখল না। আবেগের বশীভূত হয়ে বলল, পসিবল আদি ভাই, আমি নিজেকে পরিবর্তন করে নিব, নিজের মাঝে সকল পরিমাণ শিষ্টাচার আনার চেষ্টা করব। আপনি শুধু আমায় ফিরিয়ে দিবেন না প্লিজ আদি ভাই, প্লিজ। আদ্রিয়ান তার বিপরীতে কিছুই বলেনি, শুধু হনহন করে ছাদ থেকে বেরিয়ে গিয়েছিল। অর্পণা জানে আদ্রিয়ান তাকে রিজেক্ট করেছে, তবুও সে সেটা মনকে বিশ্বাস করাতে নারাজ। সে মনকে জোর জবরদস্তি করে বোঝালো আদ্রিয়ান তাকে সুযোগ দিয়েছে, তাকে ভদ্র পোশাক পরে আদ্রিয়ানের মনের মতো হতে হবে। অগত্যা সব অপমান লাঞ্ছনা দূরে সরিয়ে নিজেকে পরিবর্তন করার কাজে লেগে পড়ল। ইউটিউব ঘেটে ঘেটে মেয়েরা কিভাবে সাজগোজ করে, কি কি প্রোডাক্ট ইউজ করে, কিসের সাথে কি পরতে হয় সব শিখে নিল। পরদিন মার্কেটে গিয়ে শাড়ি, চুড়িদার, গাউন, বিভিন্ন মেকআপ প্রোডাক্ট সহ কিনে আনলো। সন্ধ্যা হতেই অর্পণা শাড়ি নিয়ে পরা ট্রাই করলো, কিন্তু পেরে উঠল না। টানা 2 ঘন্টা ট্রাই করার পরেও যখন সম্ভব হলো না, তখন ব্লাউজের ওপর টি শার্ট পরে ছুটে গেল মায়ের রুমে।
সুস্মিতা কায়সার তখন তার নতুন সংসারে জন্ম নেওয়া ছেলে মেয়েদের পড়াতে ব্যস্ত। কত সুন্দর করে আদর করে পড়াচ্ছেন ওদেরকে, মাঝে মাঝে শাসনও করছেন। অথচ এরকম একটা দিন অর্পণারও হওয়ার কথা ছিল। অর্পণা মন খারাপ বাদ দিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আবদার ভরা কণ্ঠে বলল, মাম্মা, তুমি কি বিজি? আমার একটু শাড়িটা পরিয়ে দাও না। সুস্মিতা কায়সার চোখ মুখ কুঁচকে অর্পণাকে একবার দেখে নিয়ে বললেন, 27। তুমি হঠাৎ শাড়ি পরবে কেন? এসব তোমার দ্বারা হবে না। যাও ঘরে গিয়ে বসে থাকো। আগামীকাল আমি শ্বশুর বাড়িতে চলে যাব। তারপর আর এখানে পড়ে থেকো না। জানোই তো, মা ছাড়া নানি বাড়ির কোনো মূল্যই থাকে না। মায়ের শ্বশুর বাড়ি। ইস, কথাখানা বড্ড লাগলো কিশোরীর মনে। অর্পণার চোখ ছাপিয়ে পানি গড়ালো। খুব ভালো করেই বুঝতে পারে মাম্মা তার প্রতি বিরক্ত। মন খারাপ নিয়ে রুমের দিকে এগিয়ে গেল অর্পণা। আরও 2 ঘন্টা চেষ্টা করার পর মোটামুটি আকারে শাড়িটা পরে নিল। ইউটিউব দেখে দেখে মেকআপ করে নিজেকে পরিপাটি করে নিল। আজ সে ভদ্র মেয়ে সেজেছে। আদ্রিয়ান ভাই আর তাকে অভদ্র বলতে পারবে না ভেবেই খুশি মনে আদ্রিয়ানের ঘরে গেল। ঘরে যেতেই একটা অযাচিত মুহূর্তের সাক্ষী হয় অর্পণা। আদ্রিয়ান মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে, তার পরনে টাওয়াল ব্যতীত কিছুই নেই। কিশোরী অর্পণা মন ভোলা হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌষ্ঠব যুবকের পানে। এরকম টাইমে অর্পণাকে দেখে আদ্রিয়ানের মাথায় রাগ চড়ে গেল। সে দ্রুত পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে মিনিট খানেকের মাঝে বের হয়ে একদম অর্পণার সামনে এসে দাঁড়িয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি এই সময় এখানে কি করছো? রাত কয়টা বাজে ধারণা আছে তোমার? অর্পণা চোখ উঁচিয়ে দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10টা 25 বাজে। আপনি রাগ করেছেন আদি ভাই? আসলে শাড়ি পরতে গিয়ে এতটা লেট হয়ে গিয়েছে। আদ্রিয়ান মুখ বিকৃত করে একবার অর্পণাকে দেখল, পরপর বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাকে শাড়ি পরতে কে বলেছে? আর পরেছই যখন তখন আমার রুমে কি করছো? অর্পণা শাড়ির আঁচল টেনে হাতে চুড়ি ঠিক করতে করতে বলল, আপনাকে বলেছিলাম না আপনার মনের মতো হব, এই জন্যই তো শাড়ি পরে আপনার রুমে এসেছি। আমায় কেমন লাগছে আদি ভাই? আদ্রিয়ান বেডের উপর বসে মুখে তিক্ততা ঢেলে বলল, কাক ময়ূর সাজার চেষ্টা করলেই ময়ূর হতে পারে না অর্পণা। তোমাকে খুব একটা ভালো দেখাচ্ছে না। শাড়িও এলোমেলো হয়ে আছে। যাও রুমে যাও। অর্পণা শুনল না সেসব। সে এগিয়ে গেল আদ্রিয়ানের দিকে, কিন্তু আদ্রিয়ানের কাছাকাছি পৌঁছাতেই বিপত্তি বাঁধল। হুট করে শাড়ির সাথে পা হড়কে আদ্রিয়ানের বুকের উপর পড়ে যায় অর্পণা। এই ঘটনাটুকু যেন আদ্রিয়ানের মাথায় আগুন ধরিয়ে দিল। সে এক মুহূর্ত অপেক্ষা না করে অর্পণার মাথায় ধাক্কা মেরে ওকে এক ঝটকায় মেঝেতে ফেলে দিল। ছিমছাম গড়নের অর্পণা, তখন তার ওজন আনুমানিক 35 থেকে 36-এর মতো হবে। হঠাৎ এরকম ধাক্কায় ছিটকে গিয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ল, যার ফলে কপালে ঘাড়ে হাতের কনুইতে অনেকটা চোট পেয়েছে। আদ্রিয়ান এতেই থেমে থাকেনি। সে অর্পণাকে এক ঝটকায় মেঝে থেকে তুলে হাত ধরে টানতে টানতে রুমের বাহিরে নিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সুস্মিতা কায়সারের উদ্দেশ্যে চেঁচাতে চেঁচাতে বলল, ফুপি, ফুপি, কাম হিয়ার। মাম, পাপা, রানি, গ্র্যান্ডপা, ওয়ার আর অল অফ ইউ? কাম হিয়ার। আদ্রিয়ানের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে লিভিং রুমে জড়ো হলো। আদ্রিয়ান আবারও ধাক্কা মেরে ফেলে দিল অর্পণাকে। লজ্জায়, অপমান, শরীরের ব্যথায় ফুপিয়ে উঠল অর্পণা। আদ্রিয়ান আবারও সুস্মিতা কায়সারকে ডাকতেই তিনি সামনে এসে দাঁড়ালেন। আদ্রিয়ান অর্পণার দিকে ঘৃণিত দৃষ্টি ফেলে বলল, তোমার মেয়ে আমার ঘরে নোংরামি করতে গিয়েছে। এতই যখন হাজবেন্ডের প্রয়োজন তখন বিয়ে দিয়ে দাও। আমাকে কেন রাত বিরাতে এসব উদ্ভট সাজ দেখে বিরক্ত করতে চায়? পৃথিবীতে মেয়ের অভাব পড়েছে যে তোমার এই অশালীন মেয়েকে ভালোবাসতে হবে আমায়? আদ্রিয়ানের কথা শুনে অবাক চোখে তাকালো অর্পণা। সে ওনার ঘরে নোংরামি করতে গিয়েছিল? অর্পণা তো আদ্রিয়ানকে ভালোবাসে,
তার ভালোবাসায় তো কোনো পাপ নেই। আদি ভাই তার ভালোবাসাকে এভাবে অপমান করছেন? অর্পণার ভাবনার মাঝে ওর গালে পরপর 4টা চড় পড়ল। তীব্র গাল ব্যথায় শব্দ করে কাঁদল অর্পণা। ঝাপসা চোখে আদ্রিয়ানের মাকে দেখতে পেল। বিদেশিনী এখন রাগে ফুঁসছেন।